অগ্নি নিরাপত্তা বিবেচনায় ২০২২ সালে বনানী কাঁচাবাজারে গ্রিন জোনের অস্থায়ী ৩৩ দোকান উচ্ছেদ করা হয়। ৭ বছরের বকেয়া ভাড়া নিয়ে আবারও উচ্ছেদ করা দোকানগুলো নির্মাণের অনুমতি দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেখানে মানা হয়নি কোনো আইনি বিধান। পাশ কাটানো হয়েছে অনুমোদন কমিটিকে। অভিযোগ রয়েছে মোটা অঙ্কের আর্থিক লেনদেনেরও। প্রতিবেদন থাকছে সংবাদের মূল আয়োজনে। আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। পলাতক আসামিরা প্রার্থী হতে পারবে না, সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের চিন্তা সরকারের। নির্বাচন পেছানোয় তৎপর কিছু দল, অভিযোগ ফখরুলের, বিতর্কিতদের দায়িত্ব না দেওয়ার পরামর্শ। ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী, বাণিজ্য ঘাটতি কমাতে জোর দেওয়ার পরামর্শ। মামলায় পলাতক আসামিরা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এছাড়াও নির্বাচনী জোট হলে প্রার্থীদের নিজ দলের প্রতীকে নির্বাচনের বিধান রাখা হয়েছে। এসব বিধান যুক্ত করে আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পায় গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের খসড়া। এছাড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ও জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ। সংশোধিত আরপিওতে নির্বাচনী জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনের বিধান রাখা হয়েছে। জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে, যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের। নির্বাচনের কাজে ব্যস্ত থাকা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোট দেওয়ার জন্য থাকছে পোস্টাল ব্যালটের সুবিধা। এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরাও। লক্ষ লক্ষ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, ওনাদের ভোট দেওয়ার স্কোপ ছিল না। আমাদের বিধান করেছি যে পোস্টাল ব্যালটে ওনারা ভোট দিবেন। আমাদের যারা প্রবাসী আছেন ওনারা পোস্টাল ব্যালটে ভোট দিবেন। ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দিবেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে নির্বাচনের প্রস্তুতি এবং নিরাপত্তা নিয়ে। ভোটের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে বডি ক্যাম, কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। প্রয়োজনে ব্যবহার করা হবে ড্রোন। আজকে ইলেকশনের প্রিপারেশন নিয়েও অনেক আলাপ হয়েছে। ইলেকশনে জানেন যে পুলিশকে বডি ক্যাম দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে এবং সিসিটিভি ইনস্টল করার চিন্তা ভাবনা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ অনুসারে এখন থেকে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে দুদক। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিছু রাজনৈতিক দল জাতীয় নির্বাচন পেছানোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, দেশের সবকিছু নির্ভর করছে নির্বাচিত সরকারের ওপর। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে একটি দল আবেগতাড়িত প্রস্তাব দিচ্ছে। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার সকালে তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিক আদেশের মাধ্যমে সরকার প্রধানের জুলাই সনদ বাস্তবায়নের কোনো এখতিয়ার নেই। সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই। সরকারের পক্ষে, সরকারের অনুমোদনে, ক্যাবিনেটের অনুমোদনে, সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকেন। এদিকে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহাকালের মহানায়ক শহীদ জিয়া গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট উত্তরণ সম্ভব নয়। আমরা একটা সময় পার করছি, যে সময়টা আমাদের 15 বছরের একটা ফ্যাসিস্ট দানবের পাল্লায় পড়ে গোটা বাংলাদেশ তছনছ হয়ে গিয়েছিল। কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়,
নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এখন যেটা দরকার, অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সব দলকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসিকে নির্বাচনে বিতর্কিত কাউকে দায়িত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি, জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কমিশনের দায়িত্ব। বৃহস্পতিবার বৈঠক শেষে মঈন খান বলেন, 15 বছরের কর্মকর্তারা 15 মাসে পরিবর্তন হবে না। বৃহস্পতিবার বেলা 11টায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, আগামী নির্বাচনে অন্তত 10 লাখ লোকের প্রয়োজন হবে। তবে নির্বাচনী কর্মকর্তা হিসেবে কারা নিযুক্ত হবে এ নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। আমরা মোটামুটি একটা হিসাব করে দেখেছি যে কমপক্ষে 10 লক্ষ লোকের প্রয়োজন হবে নির্বাচনের দিকে। তো তাহলে যদি এই বিশাল একটি জনগোষ্ঠীর প্রয়োজন হয়, তারা কারা? এই প্রশ্নটি আমাদের বিবেচনায় এসেছে এবং এটা বিবেচনায় করছি। কারণ এর একটি বিশাল অংশ বাংলাদেশের যে প্রশাসন, সিভিল প্রশাসন, সেখান থেকে আসে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন দৃষ্টান্ত হয়ে থাকে, ইসিকে সেই ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় মঈন খান। তর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন, তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এছাড়া জোটের ব্যাপারে বিএনপি সময়মতো সঠিক সিদ্ধান্ত নেবে বলে জানান মঈন খান। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি বড় দলের প্রভাবে আইনি ভিত্তি ছাড়াই জুলাই সনদ ঘোষণা হয়েছে। এ অভিযোগ এনে কারো চাপে সনদে স্বাক্ষর করা হবে না বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। গণতান্ত্রিক ছাত্র সংসদ পুনর্গঠনের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই অনুষ্ঠানে সংগঠনটির নাম বদলে রাখা হয় জাতীয় ছাত্র শক্তি, যা এখন এনসিপির সহযোগী সংগঠন। সংগঠনের পুনর্গঠন ও রাজনৈতিক কৌশল নির্ধারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জাতীয় সমন্বয় সভা এটি। অতিথি ছিলেন বিভিন্ন দলের ছাত্র সংগঠন ও কেন্দ্রীয় নেতারা। সভায় বর্তমান রাজনীতি, জুলাই সনদ, নির্বাচন ও শিক্ষা প্রতিষ্ঠানে নানান সমস্যা তুলে ধরেন বক্তারা। এ সময় ছাত্র সংগঠনগুলোকে গুপ্ত রাজনীতি না করার পরামর্শ দেন ছাত্রদল সভাপতি। যদি আপনারা কখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিষয়ে আপোষ করবেন না, এটি আপনাদের নিকট অনুরোধ রইল। আপনারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা একটি ছাত্র সংগঠন, যদি আপনারা এই একটি গুপ্ত সংগঠনের মতো, একটি মুনাফিক সংগঠনের মতো আপনারা যদি বেইমানি করেন, আপনাদেরও পতন অনিবার্য হবে। সংস্কার ও জন আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন এনসিপির দুই মুখ্য সংগঠক। বলেন, গণতন্ত্র চর্চার দীর্ঘ লড়াইয়ে ছাত্রদের বেশি এগিয়ে আসতে হবে। দেখেছেন যে বিভিন্ন পদে থেকে ছাত্র সংসদের তাদের লোভ সংবরণ করতে পারে নাই, ক্ষমতার অপব্যবহার থেকে নিজেকে বিরত রাখতে পারে নাই। তাদেরকে ছাত্র সংসদ সহ এনসিপি সম্পর্কিত কোনো সংগঠনে আমাদের প্রয়োজন নেই। আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো, আমাদের যে কনভেনশনাল পলিটিক্যাল পার্টি, তারা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেজন্য আমরা কাঙ্ক্ষিত সংস্কার আমরা জাতির জন্য আমরা আনতে পারিনি। গণঅভ্যুত্থান প্রশ্নে 90-এর মতো প্রতারণার শিকার হতে চান না এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, চাপে পড়ে জুলাই সনদে স্বাক্ষর নয়। যে ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে, সেই ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হতে পারে নাই। আমরা দাবি করেছি ঘোষণাপত্রের, কিন্তু সরকার ভিতরে আলাপ করে অন্য দলের বয়ানে, অন্য একটি রাজনৈতিক দলের বয়ানে জুলাই ঘোষণাপত্র তৈরি করেছিল। অনুষ্ঠানে গণতান্ত্রিক ছাত্র সংসদের নতুন নাম জাতীয় ছাত্র শক্তি ঘোষণা করা হয়। এখন থেকে এটি এনসিপির সহযোগী সংগঠন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাতীয় ছাত্র শক্তিতে রূপান্তরিত হলো। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনসিপি থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির। তবে রাতে দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির সাথেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়। এর আগে মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি সূত্রের বরাত দিয়ে পাটোয়ারির পদত্যাগের সংবাদ প্রকাশ হয়। পাকিস্তানের অর্থমন্ত্রী পরিবর্তে দুদেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে নেতৃত্ব দেবেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। এতে অংশ নিতে রোববার 3 দিনের সফরে ঢাকায় আসছেন তিনি। এ সময় বাংলাদেশ পাকিস্তান একটি সমঝোতা স্মারক সই হতে পারে। বিশ্লেষকেরা বলছেন, দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে না পারলে অর্থনৈতিক সম্পর্কে ভারসাম্য আনতে পারবে না ঢাকা। দীর্ঘ 20 বছর পর ঢাকায় বসছে বাংলাদেশ ও পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক। অর্থমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবার কথা ছিল দেশটির অর্থ বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমারের। তবে শেষ মুহূর্তে ইসলামাবাদ জানায় এতে নেতৃত্ব দেবেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সোমবার সকালে আগারগাঁয়ের শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে হবে জেইসির বৈঠক। গুরুত্ব পাবে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, কৃষি খাতে সহায়তা, আর্থিক সেবা খাত সহ সংশ্লিষ্ট খাতে সহায়তার বিষয়গুলো। আমরা তো অর্থনৈতিক ক্ষেত্রে চাই যে পাকিস্তানের সাথে সহযোগিতা বাড়ুক, যেটা আসলে অনেকটা একতরফাভাবে আটকে রাখা হয়েছিল অনেকদিন। তো স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের স্বার্থ আছে পাকিস্তানের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা এবং সেটাকে এগিয়ে নেওয়াতে। বিশ্লেষকরা বলছেন, দুদেশের বাণিজ্যিক লেনদেনের পাল্লা ইসলামাবাদের দিকেই ভারী। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্য ঘাটতি চোখে পড়ার মতো। সরকারি পরিসংখ্যান বলছে 2024-25 অর্থ বছরে পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করে 78 কোটি 70 লাখ ডলারের পণ্য। একই সময় পাকিস্তানের রপ্তানি হয় মাত্র 8 কোটি ডলারের পণ্য। বাণিজ্য ঘাটতিটা বাংলাদেশের ফেভারে না থাকে তাহলে অবশ্যই আপনি যত বেশি আমদানি করবেন চেষ্টা করবেন তত বেশি রপ্তানি করতে। মানে এটাই তো একটা ব্যালেন্সড ফরেন পলিসি এবং ট্রেড পলিসি রিকোয়ার করবে। হ্যাঁ, একদিকে আমরা বেশি ঝুঁকে না যাই। পাকিস্তান এই মুহূর্তে চাচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের যে মানে দ্বিপক্ষীয় বাণিজ্য সেটা $3 বিলিয়ন নিয়ে যেতে, এবং এটা যদি টার্গেট তারা ফুলফিলের দিকে যায় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আরও বাণিজ্য ঘাটতির মধ্যে পড়বে। আমরা যেন তাড়াহুড়া করে আবেগের বসে যেন কোনো কিছু না করি, বাণিজ্যিক সম্পর্ক যেন এই লাভের ভিত্তিতে হয়। দুদেশের মধ্যে বাণিজ্যে ভারসাম্য আনতে দেশটির বাজারে আরও বেশি শুল্কমুক্ত পণ্যের প্রবেশাধিকার নিশ্চিতে বাংলাদেশকে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নাফিরুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্ছেদের পর বকেয়া ভাড়া নিয়ে বনানী কাঁচাবাজারে 39টি অবৈধ দোকান বরাদ্দ দিয়েছে ডিএনসিসি। ফুটপাত ও সুয়ারেজ লাইনের ওপর স্থায়ী অবকাঠামোতে নির্মাণ হচ্ছে দোকানগুলো। অনুমোদন কমিটিকে পাশ কাটিয়ে প্রধান সম্পত্তি কর্মকর্তা দেন এই বরাদ্দ। অভিযোগ রয়েছে, দোকান বরাদ্দের পেছনে রয়েছে মোটা অঙ্কের লেনদেন। এই বরাদ্দে দুর্নীতির সুযোগ দেখছেন দুদকের সাবেক মহাপরিচালক। 2016 সালে ডিএনসিসির বনানী কাঁচাবাজারে আগুন লাগে। এতে মার্কেটের নিরাপত্তা বিবেচনায় দেয়াল ঘেঁষা অস্থায়ী 33টি দোকানের বরাদ্দ বাতিল করে নগর কর্তৃপক্ষ। কয়েক দফায় ব্যর্থ হওয়ার পর 2022 সালে দোকানগুলো উচ্ছেদ করে ডিএনসিসি। জুলাই অভ্যুত্থানের পর উচ্ছেদ করা দোকানের ব্যবসায়ীরা নগর ভবনের বিভিন্ন মহলে তদবির শুরু করেন। পরে গত 17 আগস্ট প্রশাসকের অনুমোদনে বকেয়া ভাড়া নিয়ে প্রধান সম্পত্তি কর্মকর্তা শওকত ওসমান নতুন করে সব দোকান বরাদ্দ দেন। অস্থায়ী বরাদ্দ হলেও সেখানে তৈরি হচ্ছে পাকা স্থাপনা। আগের 33টি দোকানের জায়গায় এখন হচ্ছে 39টি। কে বা কারা নির্মাণ করছেন তা নিয়ে মুখ খুলতে রাজি নন নির্মাণ শ্রমিকেরা। তবে কাঁচাবাজারের এক ব্যবসায়ী বলছেন, নিপু নামে এক ব্যক্তি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে দোকান বরাদ্দ এনেছেন। দোকানগুলো নির্মাণ হচ্ছে ফুটপাত এবং সুয়ারেজ লাইনের ওপর। কন্ট্রাক্টরকে বলতে পারি না, আমাদের মজুরি এখান থেকে মানে লেবারের ভিতরে সর্দার আছে না, সর্দারে আইনে দেয়। সর্দার আসে না, সর্দার আসবে আসরের পরে। সিটি কর্পোরেশনের লেনদেন করে করছি। এটা যে আনছে সেই বলছে যে আমি অনেক টাকা সিটি কর্পোরেশন দিয়ে এটা নিয়ে আসছি। নিপু এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন প্রধান সম্পত্তি কর্মকর্তা শওকত ওসমান। ক্যামেরা বাইরে রাখার শর্তে জানান, আগে যেহেতু দোকানগুলো ছিল, কর্তৃপক্ষের সিদ্ধান্তে আবারও সেগুলো বরাদ্দ দেওয়া হয়েছে।
এসব দোকান বরাদ্দে দুর্নীতির সুযোগ দেখছেন দুদকের সাবেক মহাপরিচালক। নিয়ম কানুনের বাইরে ছিল বলেই ইতিপূর্বে উচ্ছেদ করা হয়েছিল, এখন সেই সিটি কর্পোরেশনই আবার এইটাকে বৈধ করছেন। নকশা তাহলে অনুমোদন হলো কিভাবে? এটা যারা করছেন সরকারি ক্ষমতার অপব্যবহার করে, তারা তো এইটা আপনার নিয়ম ভঙ্গ করছেন এবং এক ধরনের দুর্নীতিও করছেন। প্রশাসক সাহেব যদি নিজে অনুমোদন দিয়ে থাকেন তাহলে তো সেটি আরো দুর্ভাগ্যজনক। নিয়ম অনুযায়ী দোকান বরাদ্দের সিদ্ধান্ত নেয় 11 সদস্যের কমিটি, কিন্তু এই কমিটিকে পাশ কাটিয়ে বরাদ্দ দেয়ায় এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বেশিরভাগ বাজারে সবজির দাম চড়া। শীতের সবজির সরবরাহ শুরু হলে দাম কমতে পারে বলছেন বিক্রেতারা, তবে চাল ও মুরগির ডিমের দাম কিছুটা কমেছে। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানী কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, কারওয়ান বাজারে আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে সবজির সরবরাহ কেমন, মাছের দাম কেমন? মামুন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম, আপনি তো কারওয়ান বাজারে আছেন, সেখানকার দুঃখিত আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের আরেক সহকর্মী আছেন চট্টগ্রামে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামের আজকের বাজার পরিস্থিতি কেমন? সেখানে সবজির সরবরাহ কেমন? মাছ, মাংস, ডিমের দাম কেমন? সেখানে ক্রেতা বিক্রেতারা কি বলছেন দাম নিয়ে? দেখুন, আমরা আসলে দেখছি যে গত কয়েক সপ্তাহ আগেও আসলে সবজির বাজারে প্রচণ্ড দাম ছিল। আমরা দেখছি আসলে এখন সবজিতে দেশের নানা জায়গা থেকে শীতকালীন যে সমস্ত সবজি সেগুলো সরবরাহ বেড়েছে এবং সেই কারণে আমরা দেখছি দামও ক্রমশ কমতির দিকে। আমরা দেখেছিলাম যে আপনি জানেন যে আসলে আলুর দামটি গত কয়েক মাস ধরে যে দামে ছিল সে একই দামে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। বেগুন আমরা দেখেছি আসলে গত সপ্তাহে কিংবা তার আগেও 120 টাকা করে যেটি কেজিতে বিক্রি হতো সেটি এখন 100 টাকায় বিক্রি হচ্ছে। শিম 200 টাকা শিম এখন বিক্রি হচ্ছে প্রায় 40 টাকা কমে 160 টাকা। বরবটি বিক্রি হচ্ছে 70 টাকা। ফুলকপি যেটি গত সপ্তাহে আমরা 220 টাকার মতো দেখেছিলাম সেটিও কমে এখন 160 টাকা বিক্রি হচ্ছে। বাঁধাকপি বিক্রি হচ্ছে 80 টাকা, যেটি গত সপ্তাহে 100 টাকা ছিল। এইরকম আসলে প্রতিটি সবজির দাম কমতে শুরু করেছে, কমছে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে এবং বিক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে মাঝখানে যে বৃষ্টি ছিল সেই বৃষ্টি এখন নেই এবং শীতকালে যে কারণে খেতে জমিনে আসলে সবজি ভালো ফলন হয়েছে এবং সেই কারণে দেশের নানা জায়গা থেকে চট্টগ্রামের বেশিরভাগ বাজারে এখন সবজি আসতে শুরু করছে এবং কি কারণে সবজির দাম ক্রমশ কম। আমরা একটু যদি মুরগির বাজারে যাই তাহলে দেখব যে আসলে ব্রয়লার মুরগিতে কেজিতে 5 টাকা কমেছে। এটি ছাড়া দেশি মুরগি এবং যে সোনালী মুরগি রয়েছে সেগুলো একই গত সপ্তাহে যে দামে বিক্রি হয়েছিল আজকে আসলে একই দামে বিক্রি হচ্ছে এবং এক্ষেত্রে আসলে বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে যেহেতু এই মুহূর্তে সামাজিক অনুষ্ঠান রয়েছে এবং পাশাপাশি মুরগির সরবরাহ ভালো, বৃষ্টিপাত নেই যে কারণে খামারিদের লোকসান গোনারও কোনো আশঙ্কা নেই, সঙ্গত কারণে মুরগির দাম অনেকটাই স্বাভাবিক রয়েছে। আমরা একটু মাছের দিকে যদি যাই সেক্ষেত্রে আমরা দেখব যে আসলে আপনি জানেন যে আসলে বেশ কয়েকদিন ধরে সমুদ্রে মাছ ধরা নিষেধ রয়েছে সরকারিভাবে এবং সেই কারণে মাছের দাম কিছুটা বাড়তি আমরা দেখেছি। আসলে এখানে কোরাল মাছ বিক্রি হচ্ছে মুহূর্তে 850 টাকা, তেলাপিয়া 150 টাকা, এরকম মোটামুটি সব মাছের দাম কিছুটা বাড়তি এবং বিক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে সরকারি যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা যখন তুলে দেওয়া হবে তখন আসলে মাছের দামও কমে আসবে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে সাপ্তাহিক বাজার দরের সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। নবীগঞ্জে নির্মাণে 3 বছর বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের আরেক সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী মামুনের কাছে। মামুন, আপনি তো কারওয়ান বাজারে আছেন, সেখানকার আজকের বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সবজি সরবরাহ কেমন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতার কি বলছেন তারা?
কিন্তু শীতের আবহাওয়া যে শুরু হয়েছে, সেই শীতের আবহাওয়ায় কিন্তু শীতের সবজি বাজারে উঠলেও সেই মোতাবেক কিন্তু বাজারে এখনো শীতের সবজির দাম কমেনি। আমরা সকাল থেকে রাজধানীর কারণ বাজারে অবস্থান করেছিলাম, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের শীতের আগাম সবজি থেকে শুরু অন্য শাকসবজির আমরা দাম দেখেছি। প্রতি সবজিতেই কিন্তু কেজি প্রতি গত সপ্তাহ থেকে 10 থেকে 15 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া যদি অন্য বাজারের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে মাছের বাজার, চালের বাজার সবকিছুতে কিন্তু ক্রেতা বিক্রেতাদের মিশ্র একটি প্রতিক্রিয়া রয়েছে। তবে চালের বাজার গত সপ্তাহের তুলনায় একই রয়েছে, তবে পোলার চালের দাম কিন্তু কেজি প্রতি 10 টাকা বেড়েছে। পোলার চাল গত সপ্তাহে বিক্রি হয়েছিল 110 টাকা, তবে এই সপ্তাহে বিক্রি হচ্ছে 120 টাকা। এছাড়া নাজিরশের এবং মিনিকেট চালের দাম কিন্তু গত সপ্তাহের মতো 78 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া মাছের বাজার আমরা গিয়েছি, সেখানে আমরা কিন্তু দেখেছি যেহেতু ইলিশ মাছ এখনো বাজারে উঠেনি, সেহেতু কিন্তু অন্যান্য মাছের চাহিদা কিন্তু বেশি রয়েছে। এই জন্য কিন্তু বোয়াল, রুই থেকে শুরু করে প্রতি সব মাছেই কিন্তু গত সপ্তাহের থেকে 20 থেকে 30 টাকা বেশি বিক্রি হচ্ছে, এমনটি বলছিলেন ক্রেতা বিক্রেতারা। এছাড়া আমরা মুরগির দাম এবং ডিমের দামে গিয়েছি, সেখানে মুরগির দাম কিন্তু গত সপ্তাহে যেটি ছিল 175 থেকে 80 টাকা, এবার এই সপ্তাহে কিন্তু তা বিক্রি হচ্ছে 170 টাকায়। এছাড়া ডিমের দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় বেশ দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে 145 টাকা বিক্রি হয়েছিল, 40 থেকে 145 টাকা, তবে এই সপ্তাহে বিক্রি হচ্ছে 135 টাকায়। 35 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া যদি আমি বলি সার্বিক বাজারের চিত্র যদি আপনাকে তুলে ধরি, শীতের আবহাওয়া অনুযায়ী যে দাম কমা দরকার সেই অনুযায়ী কিন্তু ক্রেতারা বলছেন যে সে মোতাবেক কিন্তু দাম কমেনি। তবে বিক্রেতারা বলছিলেন যে সময় যত গড়াবে, শীতের আবহাওয়া যত বাড়বে, শীতের সবজি যত সরবরাহ বাড়বে, ঠিক তত সময়ের সাথে কিন্তু দাম কমবে। কিন্তু নিত্য প্রয়োজনীয় দামের যে কমার কথা, সে কিন্তু তারা একটি নাবিশ্বাস দিয়েছেন এবং পুরোপুরি মনিটরিং অভাবে কিন্তু অনেক কিছু দাম বেড়েছে এমনটি জানিয়েছিলেন। তারা বলছিলেন যে যদি সরকার তদারকি করে ঠিকমতো, তাহলে অনেক কিছুর দাম নিয়ন্ত্রণে আসবে। রাজধানীর কারণ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর কারণ বাজার থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুন। হবিগঞ্জের নবীগঞ্জে নির্মাণের 3 বছর পরও চালু হয়নি পানি শোধনাগার। কবে চালু হবে তারও নেই কোনো সদুত্তর। প্রকল্পের কাজ শেষ হলেও এখনও পৌরসভার কাছে হস্তান্তরই করেনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এ কারণে সংযোগ ফি দিয়েও বিশুদ্ধ পানি না পাওয়ায় হতাশ গ্রাহকরা। সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বয়ের অভাবকে দায়ী করছেন তারা। হবিগঞ্জের নবীগঞ্জ পৌরবাসীকে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে 2015 সালে প্রায় 9 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পানি শোধনাগার। 2022 সালে প্রকল্পের কাজ শেষ হলেও 3 বছরেও চালু হয়নি শোধনাগারটি। এ কারণে কাটেনি পৌরবাসীর বিশুদ্ধ পানির সংকট, ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগও। যত দ্রুত সম্ভব শোধনাগারটি চালুর দাবি স্থানীয়দের। পানি পাওয়ার সুবিধার জন্য আবেদন গ্রহণ এবং পানির লাইন সংযোগের জন্য ফি জমা নিয়েছেন, আমরা এটার এখন পর্যন্ত সুফল পাইনি। এটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। পৌরসভার সাথে যোগাযোগ করা হলে অথবা পৌরসভা দৃষ্টি আকর্ষণ করলে পৌরসভার যে বক্তব্য পাওয়া যায় সেটা হলো পৌরসভার কাছে এটা এখনো হ্যান্ডওভার করা হয় নাই। এদিকে পৌরসভার ড্রেন নির্মাণের কাজের সময় বিভিন্ন এলাকায় পানি সরবরাহের প্রায় 10 কিলোমিটার পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়, যা মেরামতের আবেদন করেও সুরাহা হয়নি। সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক 4 কিলোমিটার ড্রেনের কাজ চলমান থাকায় পাইপ লাইন অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়। এই অংশ আপাতত বন্ধ রেখে লাইনটা শুরু করে দিলে বাকি অন্যান্য পাশে যে জায়গাতে পানির লাইন আছে ওইখানকার জনগণ উপকারটা পাবে। 3 বছরও কেন চালু হয়নি শোধনাগার, তার কোনো সদুত্তর দিতে পারেননি কর্মকর্তারা। তবে দ্রুত ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত ও পানি সরবরাহ চালুর আশ্বাস তাদের। অনেকগুলো পাইপলাইন আমাদের রেস্টোর হয়েছে, নতুন পৌরসভার নতুন পাইপলাইনের কাজ করার কারণে আমাদের যে এক্সিস্টিং পাইপলাইন ছিল সেই পাইপলাইনগুলো নষ্ট হয়েছে। তো সেই কারণেই মূলত আমরা এখন পর্যন্ত কানেকশন দিতে পারিনি। তবে অচিরেই এই সমস্যার সমাধান হবে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। নতুন শোধনাগারটি চালু হলে প্রতি ঘন্টায় 350 ঘনমিটার পানি পরিশোধন করা যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুরে হিলিতে ঘন ঘন লোডশেডিং, ভৌতিক বিলের নামে অতিরিক্ত অর্থ আদায় সহ বিদ্যুৎ অফিসের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। হিলি স্থলবন্দরে চারমাথা মোড়ে এই সমাবেশে বক্তারা বলেন, দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি থেকে কোটি কোটি টাকা রাজস্ব পেলেও বিদ্যুৎ পাচ্ছেন না তারা। অভিযোগ আছে, রাত দিন মিলে 6 ঘন্টারও কম সময়ে বিদ্যুৎ পাওয়া যায়। এতে বন্দরের কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ব্যবসা বাণিজ্যে বিঘ্ন ঘটছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে বিদ্যুৎ অফিস ঘেরাও সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যোগাযোগ করেন
এজিএম এর সাথে যোগাযোগ করেন, জিএম এর সাথে স্মারকলিপি প্রদান করবো ইউনো মহোদয়ের কাছে। তখন আরেক রেট, এইভাবে পর্যায়ক্রমে দয়া করে সম্মানিত সুধী, এটা আসলে অন্যান্য জায়গা থেকে অনেক বেশি। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং হচ্ছে বিভিন্ন জেলায়। স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতির পাশাপাশি হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। এ নিয়ে আরো জানাতে সিলেট ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, সারা দেশেই বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া যাচ্ছে, ঘন ঘন লোডশেডিং হচ্ছে। সিলেটের পরিস্থিতি কেমন দেখছেন? সারা দেশের মতো কিন্তু সিলেটেও লোডশেডিং চরম আকার ধারণ করেছে এটা বলা যায়, কারণ বেশ কয়েকদিন ধরে তীব্র গরম পড়েছে এবং এই গরমের কারণে বিদ্যুৎ বিভাগ যেটা বলছে যে বিদ্যুতের সরবরাহ তারা কিন্তু পাচ্ছে না। জাতীয় গ্রিড থেকে তাদের যে পরিমাণ চাহিদার প্রায় 40% তারা সরবরাহ করতে পারছেন, অথবা অর্ধেক, এর বেশি তারা পাচ্ছেন না সরবরাহ। এর কারণে আসলে ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে। লোডশেডিং এর কারণে কিন্তু আপনি যেটা বলছিলেন যে বেশ কিছু ক্ষতি হচ্ছে, শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হচ্ছে, পাশাপাশি ব্যবসায়ীদেরও ক্ষতি হচ্ছে। সিলেট নগরে আমরা যেটা লক্ষ্য করেছি যে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কিন্তু বিদ্যুৎ থাকে না। সেক্ষেত্রে সারাদিনে বিদ্যুতের যাওয়া আসা প্রায় 20 বারের মতো বিদ্যুৎ যাওয়া আসা করে। এটা নিয়ে মানুষের মধ্যে একটা চরম ক্ষোভ রয়েছে। সিলেটে আসলে বিদ্যুতের যে প্রতিদিন চাহিদা সমান থাকে না, এক এক দিনে এক এক চাহিদা থাকে। তবে গড়ে যে চাহিদা সেটা হচ্ছে যে 180 থেকে 200 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় সিলেট নগরীকে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে। কিন্তু এখন তারা সরবরাহ যেটা পাচ্ছেন যে 100 মেগাওয়াট থেকে 120 মেগাওয়াটের মধ্যে তারা সরবরাহ পাচ্ছেন জাতীয় গ্রিড থেকে। এ কারণে কিন্তু সিলেটে ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে, রেফারিং পদ্ধতিতে কিন্তু লোডশেডিং করতে হচ্ছে। নগরীর অবস্থা যদি কিছুটা ভালো হলেও কিন্তু গ্রামের অবস্থা আরো খারাপ। গ্রামে কিন্তু একসঙ্গে 4 ঘন্টা 5 ঘন্টা করে লোডশেডিং করা হচ্ছে বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে কিন্তু এই যে বিদ্যুৎ বিভাগের কারণে কিন্তু শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ব্যবসায়ীরা বলছেন তাদের ব্যবসার অনেকটা ক্ষতি হচ্ছে, কারণ ঘন ঘন বিদ্যুৎ যাওয়ার কারণে তারা ঠিক মতো ব্যবসা পরিচালনা করতে পারছেন না। বিদ্যুৎ বিভাগ আমাদের যেটা বলছে যে সিলেট আসলে যে পরিমাণ তারা জাতীয় গ্রিড থেকে সরবরাহ পাচ্ছে সেই অনুযায়ী তারা কিন্তু বিদ্যুৎ সরবরাহ করতে পারছেন, এর বাইরে তারা এই মুহূর্তে কিছু করার নাই। সামনে যেহেতু শীত আসছে, সেক্ষেত্রে তারা বলছেন যে বিদ্যুতের চাহিদা কিছুটা কমে যাবে এবং এই লোডশেডিংটা থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে শীত আসলেই। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমেদ। বিদ্যুৎ বিভ্রাটের আরো খবর জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, আমরা সিলেটের লোডশেডিং এর খবর শুনছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। সিরাজগঞ্জের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে চাহিদা অনুযায়ী বিদ্যুতের সরবরাহ কেমন? সিরাজগঞ্জে কিন্তু বিদ্যুতের যে লোডশেডিং, সেই লোডশেডিং আগের তুলনায় কিছুটা কমেছে। আমরা দেখি যে সিরাজগঞ্জের শহর অঞ্চলে যখন বিভিন্ন ফিডে আসলে যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, একটা ফিডে যখন বিদ্যুৎ সংযোগ চলে যায় প্রায় 1 ঘন্টা পরে কিন্তু সেই বিদ্যুৎ সংযোগটি দেওয়া হয়। তবে শহরে এই কিছুটা কমলেও কিন্তু আমরা দেখেছি যে যারা পল্লী বিদ্যুতের অধীনে রয়েছে, সেই পল্লী বিদ্যুতের অধীনে যে বিদ্যুৎ রয়েছে সেখানে কিন্তু আমরা দেখি যে গ্রাম অঞ্চলে ঘন্টার পর ঘন্টা কিন্তু আসলে যে লোডশেডিং, সেই লোডশেডিং হয়, যে কারণে আসলে বিভিন্ন সমস্যা, বিশেষ করে যে এখন ইরিগেশন মৌসুম চলছে, এই মৌসুমে কিন্তু আসলে ক্ষেতে সেচ দেওয়ার জন্য যে বিদ্যুৎ সংযোগ, সেই সংযোগটা বিচ্ছিন্ন থাকলে কিন্তু আসলে পানি ঠিক মতো সরবরাহ করতে পারে না বলে আমাদের কৃষক জানিয়েছেন। যদিও যে বিদ্যুৎ বিভাগে যারা আছে তারা জানিয়েছেন যে চাহিদা অনুযায়ী যে বিদ্যুতের সরবরাহ সেটা কিছুটা কম রয়েছে, এবং আসলে তাদের যে কথা যে গরমের মৌসুমে বিভিন্ন জায়গায় আসলে ফ্যান, তারপরে এসি এগুলো চলার কারণে যে বিদ্যুতের চাহিদা সেটি একটু বেশি থাকে। তবে সামনে যে শীত মৌসুম আসছে, সেই শীত মৌসুম আসতে আসলে লোডশেডিং এর যে মাত্রা, সেই মাত্রা কমে যাবে। তবে বিদ্যুৎ বিভাগ বলছে যে তারা যথেষ্ট চেষ্টা করছে যাতে কৃষি ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না, সেজন্য পল্লী বিদ্যুৎ যাতে যে সময় আসলে কৃষিতে পানি সরবরাহ করে সেই সময় যাতে বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন হবে সেই চেষ্টা তারা করছে। তবে আসলে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে সেই তুলনায় কম কিছু সরবরাহ করার কারণে এই লোডশেডিংটা হচ্ছে বলে বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে। সিরাজগঞ্জ থেকে বিদ্যুৎ বিভ্রাটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। পটুয়াখালীর পৌর এলাকায় 900 মিটার সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে ইট, খোয়া সহ নিম্নমানের সামগ্রী। এছাড়া দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় সড়কটিতে পানি জমে থাকায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
2024 সালের শুরুতেই পটুয়াখালী পৌরসভায় জলবায়ু সহিষ্ণু নগর উন্নয়ন প্রকল্পের অধীনে 2টি সড়ক নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা কর্তৃপক্ষ। এ সড়কের নির্মাণ কাজের দায়িত্ব পান ঠিকাদার রাশিদুজ্জামান পিটার। আওয়ামী লীগ সরকার পতনের পর কাজ ফেলে পালিয়ে যান তিনি। দীর্ঘদিন বন্ধ ছিল স্বাধীনতা সড়ক থেকে সোলাইমান মৃধা বাড়ি পর্যন্ত 900 মিটার সড়কের নির্মাণ কাজ। কিছুদিন আগে ঠিকাদার পিটারের অসমাপ্ত কাজ শুরু করেন তার প্রতিনিধিরা। তবে সড়কটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এই রাস্তায় কাম করে এককাল পচা ইট দিয়ে নিচে ঢালাই আছে, গাইডলের ঢালাই দেয় না, শুধুই ইট গেতেই যাইতেছে। এই রাস্তা তো 1 বছরও থাকবে না, 1 বছর পরে আবার মনে করেন যে দুর্ভোগ, ওই দুর্ভোগই হবে। রাস্তাঘাটটা করে তাড়াতাড়ি হয়, আমরা খুব উপকারিত হইতাম। বৃষ্টির পড়ার কারণে এই জায়গাগুলো কাদা হয়ে যাচ্ছে এবং এখান থেকে যাওয়া, মাদ্রাসায় যাওয়া আসা অনেক কঠিন বিষয়। অনিয়মে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পৌরসভার কর্মকর্তা। ইটের ব্যাপারে একটু কমপ্লেন ছিল, আমরা ইতিমধ্যে ইটগুলো পরিবর্তন করেছি। আমাদের যেই টিম আছে এটাকে আরো এমফাসিস দিবে যাতে এই ভুলটা না করে দ্বিতীয়বার ভুল হলে এই ঠিকাদারের বিরুদ্ধে বিধিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ঠিকাদার পিটারের প্রতিনিধি ফারুক ফরাজি ও মোহন মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। 96 কোটি টাকা ব্যয়ে চলতি বছরের জানুয়ারিতে সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ে এ কাজ শেষ হয়নি। এখন দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানোর জন্য আরও সময় চেয়েছে পটুয়াখালী পৌরসভা কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইসরায়েলের নৃশংসতায় গাজা উপত্যকার ঘরে ঘরে স্বজন হারানোর বেদনা। দীর্ঘ অপেক্ষার পর 10 অক্টোবর ইসরায়েলের কাছে থাকা মরদেহগুলো নিজ ভূমিতে পৌঁছায়। তবে যেভাবে হস্তান্তর করা হয়েছে তাতে কোনোভাবেই মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। পরে ইসরায়েলি নির্যাতনে নিহত 54 ফিলিস্তিনিকে গণকবর দিয়েছে গাজাবাসী। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি অন্যান্য খবরে। চলতি মাসের শুরুতে বৃষ্টির কারণে রাজবাড়ীতে আগাম মরিকাটা পেঁয়াজ আবাদে কিছুটা দেরি হয়েছে, তবে ভালো ফলনের আশা করা হচ্ছে। গত 7 বছর থেকে এবছর আবাদ খরচ কম হওয়ায় লাভের আশা করছেন চাষিরা। পেঁয়াজ উৎপাদনে দেশের 3য় অবস্থানে রাজবাড়ী। সারা দেশের 14% পেঁয়াজ এই জেলায় আবাদ হয়। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ ও অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে আগাম মরিকাটা পেঁয়াজ আবাদ শুরু করে চাষিরা। মরিকাটা পেঁয়াজ রোপণের 90 দিনের মধ্যে ফলন তোলা যায়, কিন্তু এবার কয়েক দফা বৃষ্টির কারণে দেরিতে পেঁয়াজ আবাদ শুরু হয়েছে। তবে ভালো ফলনের আশা করছে চাষিরা। পিছিয়ে আছে তাতে 10 দিন আকপাস আছে, মানে 10 দিন আগে লাগা হলে একটু ফলনটা একটু আরো সময় ভালো ছিল। এরপরও আমাদের লস গেলে তো আমাদের সব বুরাস। আর এই বৃষ্টি বাদলে যে কতদিনে করছি আমরা তো আরো নাগা এগিয়ে যাই। কৃষকরা বলছেন এবছর মুড়িকাটা পেঁয়াজ চাষে খরচ কমেছে। গতবার প্রতি বিঘায় খরচ পড়েছে 1 লাখ টাকা। এবছর বীজ পেঁয়াজের দাম কম হওয়ায় বিঘায় খরচ পড়েছে 30 থেকে 40 হাজার টাকা। পর্যাপ্ত সার না পাওয়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে অভিযোগ চাষিদের। 35,000 টাকা বিঘে প্রতি খরচ হইতেছে সার ওষুধ দিয়ে, কিন্তু যদি এইভাবে থাকে দাম তাহলে পরে ধরেন আশা করা যায় যে খরচটা উঠবে। বর্তমানে এখন যেটা বাজার আছে 3,000 3,500 গুটি কিনতেছি। এখন এই যে কিভাবে ফলন হবি আর কিভাবে হবি বাজার, এটা তো বলতে পারতেছি না। বৃষ্টির কারণে মুড়িকাটা পেঁয়াজ রোপণ কিছুটা দেরিতে হলেও উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের আশা করছে কৃষি বিভাগ। সার সরবরাহের ব্যাপারেও আমরা সচেতন আছি। কোথাও কিছু দামের এদিক ওদিক হলেও আমরা কৃষকদেরকে বলছি না, সরকারি দরে সার নিতে হবে এবং ডিলারদের কড়া নজরে রাখতেছি যাতে সঠিক মূল্যে সঠিকভাবে কৃষক সার এবং অন্যান্য উপকরণ পেয়ে মুড়িকাটা পেয়ে সফলভাবে করতে পারে। এবছর জেলায় 5,700 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হবে। উৎপাদন লক্ষ্যমাত্রা 50,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, এবছর যে বৃষ্টির কারণে দেরিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করা হলো, এ নিয়ে কৃষকরা কি বলছে? তারা কি লাভবান হওয়ার আশা করছেন? দেখুন, আপনি জানেন যে দেশের পেঁয়াজ উৎপাদনে 3য় অবস্থানে রাজবাড়ী জেলা। এই জেলাতে 2 জাতের পেঁয়াজ আবাদ হয়ে থাকে, হালিকাটা পেঁয়াজ এবং আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ। এই মুহূর্তে
কিন্তু জেলার মাঠে মাঠে কৃষকেরা আগাম জাতের মরিকাটা পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছে। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা কিন্তু কেউ পেঁয়াজ রোপণ করছে, কেউ রোপণকৃত পেঁয়াজের জমিতে সার বা সেচ দিচ্ছে। এইভাবেই কিন্তু তারা আসলে ব্যস্ত সময় পার করছে। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, কৃষকেরা যেটা বলছেন যে গতবারের তুলনায় এবছর কিন্তু মরিকাটা পেঁয়াজ অর্থাৎ যে পেঁয়াজের বীজ, স্থানীয় ভাষায় যেটাকে গুটি পেঁয়াজ বলে, সেই পেঁয়াজের দামটা এবছর কম। বিঘায় তাদেরকে এবছর 7 থেকে 8 মণ করে পেঁয়াজ লাগছে, যে কারণে তাদের কিন্তু পেঁয়াজের খরচটা এবার কমেছে। গত বছর তারা যেটা বলছেন যে গত বছর 1 বিঘা জমিতে মরিকাটা পেঁয়াজের আবাদ খরচ হয়েছে 1 লক্ষ টাকা, কিন্তু ফলনটাও গত বছর কম হয় লোকসানের মুখে পড়েছেন। এবছর তারা আশা করছেন যে যেহেতু পেঁয়াজ বীজের দামটা কম, উৎপাদন কি রোপণ খরচ, আবাদ খরচটা কিছুটা কম হয়েছে, সে কারণে তারা কিন্তু আশা করছেন যে এবার পেঁয়াজের ভালো ফলন পাবেন এবং লাভ পাবেন। আরেকটা বিষয় বলি যে কয়েক দফার বৃষ্টির কারণে কিন্তু এবছর মরিকাটা পেঁয়াজ আবাদ কিছুটা দেরি হয়েছে, তবে কিছুটা দেরি হলেও কৃষকেরা বলছেন যে তারা ভালো ফলন পাবেন এবং বর্তমানে যে বাজার দরটা রয়েছে, এই বাজার দরটা যদি থাকে তাহলে তারা কিন্তু লাভবান হবেন। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, কৃষি বিভাগ যেটা বলছেন যে সেপ্টেম্বরের শেষে এবং অক্টোবরের শুরুতে কয়েক দফার বৃষ্টির কারণে কিছুটা দেরি হলেও তারা কিন্তু কৃষকদের নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং কৃষকরা লাভবান হবে বলে মনে করছেন। রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।